হিটলারের কথাই ছিল যে এরকম যে পৃথিবীকে ইহুদি শূন্য করতে হবে যদি শান্তি আনতে হয়। অরিজিনালি খুব স্ট্রংলি ইরানকে সাপোর্ট করছে এই ক্রাইসিসটার মধ্যে। এখন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যুদ্ধবিরতি ছাড়া আর কোনো উপায় ছিল না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি খবর সংযোগ শোয়ের নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ এলোর হোসেন, আমার সঙ্গে আছেন আমি কাজল হায়দার। কাজল ভাই। আমরা আজকের এই পর্বটি মূলত কিছু দর্শকদের কমেন্টসে অনুরোধ যে এসেছে সেই বিষয় নিয়ে কথা বলবো। আমরা প্রায়ই যে কথাটা বলি যে দর্শক আমাদেরকে জানান যে আপনারা কি জানতে চান। তো দর্শক কি জানতে চেয়েছে এটা আপনি একটু বলেন। আচ্ছা দিলা ভাই, ইরান ইসরায়েল যুদ্ধে মূলত রাশিয়া এবং চীনের ভূমিকাটা কি এবং তারা ইরানকে কিভাবে সাহায্য করছে বা আদৌ সাহায্য করছে কিনা, তারা মোরাল সাপোর্ট দিচ্ছে নাকি আপনার ভেতরে ভেতরে অস্ত্র গোলাবারুদও দিচ্ছে, সবকিছু মিলে এই এই বিষয়টা দর্শকরা আমাদের কাছে জানতে চেয়েছে যে আমাদেরকে জানান যে আসলে ঘটনাটা কি হচ্ছে ইরান আর আচ্ছা, এই তিন দেশে। এবং দর্শকরাও জানেন, আপনিও জানেন যে এই তিনটা দেশ তেহরান, মস্কো এবং বেজিং, তিনজনের রাজধানীর নাম আমি বললাম, এদের মধ্যে কিন্তু প্রতিরক্ষা চুক্তি আছে 25 বছরের জি। একটা চুক্তি আছে। তো সেই কোনো দেশ ইরানকে অ্যাটাক করলে অটোমেটিক্যালি রাশিয়া, চীন এরা অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হয়ে যাবে, তারা এটা ইয়ে করবে। যে বিষয়টা দর্শকরা জানতে চেয়েছেন এখানে, বিষয়টা আসলে এটার মধ্যে রাশিয়া বা চীন, আমরা যেটা মাঝে মাঝেই আলোচনা করেছি সেটা হচ্ছে যে রাশিয়া বা চীন তারা কিন্তু আমেরিকা না, মানে ট্রাম্প না অন্তত। কারণ হচ্ছে যে তারা খুব বেশি কথা বলে না। চীন তো একেবারেই বলে নাই। চীন বোধহয় একবার শি জিনপিং বলেছেন যে আসলে এই এই বিষয়টাতে তারা ইরানের পক্ষে ইয়ে করতেছে এবং ইরানের যে আক্রমণটা হয়েছে সেটাকে সন্ত্রাসী আক্রমণ হিসেবেই দেখা হচ্ছে, এরকম কথা শি জিনপিং বলেছেন। আর রাশিয়ার দিক থেকে যে জিনিসটা এসেছে আসলে সেটা খুব মানে এর আগে তো সমর্থনমূলক কিছু বিষয় আসছে, আর এর মধ্যে যে জিনিসটা সবচেয়েতে জরুরি এবং যুদ্ধবিরতির যে বিষয়টা আসছে সেটার মধ্যে যেটা বড় প্রভাব ফেলছে আমার মনে হয়, এবং অনেকে বিশ্ব যারা মানে এই যুদ্ধ বিশেষজ্ঞ তারা আন্তর্জাতিক সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রের সাথে বিভিন্ন রাষ্ট্রের কিভাবে সম্পর্কগুলি মেনটেন করা হয় সেই জিনিসটার মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে যে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেব, হ্যাঁ, দিমিত্রি মেদভেদেব একটা কথা পরশুদিন যেটা বলেছেন, খুব বেশি একেবারে ক্লিয়ার করে বলছে, সেটা হচ্ছে যে ইরানকে পরমাণু অস্ত্র দেওয়ার জন্য একাধিক দেশ এগ্রিড আছে। এইটা কিন্তু খুব সিরিয়াস একটা বাণী, এবং এটা মানে এটার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে নাই, কোনো টেকনিক্যাল বিষয় নাই, কোনো কূটনৈতিক কোনো প্যাচগোছর নাই, ভেরি মাচ ক্লিয়ার। এবং এই রাষ্ট্রগুলি কোনগুলি সেইগুলিও আসলে একটা হিসাব নিকাশের মাধ্যমে দেখা গেছে যে বেলারুশ, নর্থ কোরিয়া, রাশিয়া, চীন এদের কথা বলা হচ্ছে, তো এরা দিবে। তো যেটা হচ্ছে সেটা হলো যে বেলারুশ কিন্তু আলাদা একটা কান্ট্রি, কিন্তু বেলারুশ হচ্ছে রাশিয়ার সাথে তাদের অত্যন্ত সুসম্পর্ক তাদের, এবং সোভিয়েত ইউনিয়নের একটা অংশ ছিল এক সময়, এবং রাশিয়ার সাথে তাদের খুব ভালো সম্পর্ক আছে। এবং বেলারুশকে আসলে পারমাণবিক অস্ত্র বেলারুশের কাছে আছে যেগুলি, সেগুলি আসলে রাশিয়া তাদেরকে দিয়েছে। তো এই জায়গাটা তার মানে রাশিয়া এটা ক্লিয়ার করে দিছে যে ইরানের পারমাণবিক অস্ত্র দরকার নাই। মানে মূল টেনশনটা কোন জায়গায় ছিল, পারমাণবিক অস্ত্র না তারা পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির আড়ালে ইরান নিজেরা পরমাণু অস্ত্র বানায় ফেলে কিনা। এখন যখন অ্যাটাকটা হইলো অনেক কিছু ক্লিয়ার হয়ে গেল, এখন দেখা গেল যে ইরানের আসলে পরমাণু অস্ত্র আলাদা করে বানানোর কোনো দরকারই নাই। একাধিক দেশের থেকে রেডিমেড যাদের পরমাণু অস্ত্র আছে তারাই বলতেছে যে আমরা দেওয়ার জন্য রেডি, ব্যবস্থা করে দেওয়ার জন্য রেডি। সুতরাং দর্শক বুঝতে পারতেছেন যে এখানে রাশিয়ার ভূমিকাটা অনেক বেশি স্পষ্ট হয়ে গেছে। আসলে এটা কেন হয়েছে, কারণটা হচ্ছে যেটা ট্রাম্প যখন আমেরিকা যখন সরাসরি আঘাতের সাথে যুক্ত হয়ে গেছে, ইরানের উপর যখন অ্যাটাকটা করলো, ইরানের পরমাণু যে
ফোর্দো, নাথানজ এবং ইস্পাহানে যে অ্যাটাকটা আমেরিকা করেছিল গত রোববার ভোরে, আমাদের সময় রোববার ভোরে যে এটা অ্যাটাকটা করছিল, তখন থেকে কিন্তু সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে। এবং আরেকটা জিনিস আপনি খেয়াল করেন, এটা গেল রাশিয়ার ব্যাপারটা। রাশিয়া খুব বেশি ক্লিয়ার। রাশিয়া আসলে যেটা হয়েছে সেটা এটাও বলা দরকার, সেটা হলো যে বিশ্বের যে প্রেক্ষাপট, দর্শক আপনারা জানেন যে ইহুদিদের উপরে কিন্তু বহু আগের থেকে, খ্রিস্টপূর্বাব্দ সময় থেকে, মানে খ্রিস্টের জন্মের শুরু থেকে তো আধুনিক কাল গণনা শুরু হয়েছে, তার আগের সময়টাকে খ্রিস্টপূর্বাব্দ বলে। এই খ্রিস্টপূর্বাব্দ বা প্রায় ১,৫০০ বছর আগের থেকে এই ইহুদিদের উপরে কিন্তু নানা রকম, মানে তারা এক জায়গায় স্থির হয়ে থাকার মতো সিচুয়েশন ছিল না। এবং যেই ব্যাখ্যাটা আপনারা ওই যে বিভিন্ন রকমের যে বিশ্বের ইতিহাস আছে যেগুলি, সেগুলিতে দেখা যায় যে তাদের আসলে ক্যারেক্টারিস্টিক নিয়ে এই সমস্যা আছে। হিটলারের কথাই ছিল যে এরকম যে পৃথিবীকে ইহুদি শূন্য করতে হবে যদি শান্তি আনতে হয়, যদি পৃথিবীকে ভালো মতো চালাইতে হয়, তাহলে পৃথিবীকে ইহুদি শূন্য করতে হবে। এখন দেখা যাচ্ছে হাজার হাজার বছর ধরে এই যে ইহুদি জাতিকে এই যে কেউই পছন্দ করে নাই, কেউই মানে তাদেরকে ভালো বলে নাই, এটার কারণটা কি? কারণ তাদের যে মানে অভ্যাসগত বিষয়, যেটা এখন এই প্রকাশ পাচ্ছে আর কি। যখন মনে করেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে শুরু করে বিভিন্ন সময় ইহুদিরা যে বিতাড়নের সম্মুখীন হয়েছে, সেক্ষেত্রে রাশিয়াতেও ইহুদিরা আছে, বিশ্বের বিভিন্ন দেশে ইহুদিরা আছে, এমনকি বাংলাদেশেও দু একজন ইহুদির ইয়েটা আছে। তো এই যে তাদের যে অভ্যাসের যে বিষয়টা, সেই অভ্যাসের কারণেই এখন রাশিয়া যখন মনে করেন সরাসরি ইসরায়েলে হামলা করা, বা আসলে এগুলির মধ্যে কিছু জটিলতা থাকে, কিন্তু যখন ইরান অ্যাটাকড হয়ে গেল, তখন আর কোনো জটিলতার জায়গা থাকলো না। তখন এভরিথিং ক্লিয়ার হয়ে গেল, রাশিয়া খুব ক্লিয়ার হয়ে গেল। রাশিয়া বলে দিল যে ইরানকে পরমাণু অস্ত্র দেওয়ার মানে বহু দেশ আছে। এটা গেল একটা জিনিস। চীনের বিষয়টা দেখেন, চীন অরিজিনালি খুব স্ট্রংলি ইরানকে সাপোর্ট করছে এই ক্রাইসিসটার মধ্যে। এখন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যুদ্ধবিরতি ছাড়া আর কোনো উপায় ছিল না। না, এজন্য আপনার কাকতি মূলনীতি যে করে হোক বা যে ভাষায় হোক, ইরানকে তারা রাজি করাচ্ছে বা রাজি করিয়েছে এক অর্থে। এই হলো অবস্থা। তো যুদ্ধের প্রথম থেকেই ইরানের পাশে ছিল চীন, রাশিয়া প্রকাশ্যে ছিল। আর অপ্রকাশ্যে যেটা হয়, আমি আপনাকে যুদ্ধে ব্যবহার করার জন্য অস্ত্র দেবো, এটা তো কাউকে জানাবো না। এটা আপনার সাথে আমার একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে। এইগুলা তো দেখাই যাচ্ছে। তা বলা যায় যে চীন এবং রাশিয়া পরম মিত্রের মতোই ইরানের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবেন। এখানে আমরা একটা জিনিস দর্শকদের জানিয়ে এটা শেষ করে, একটা টেকনিক্যাল বিষয় আছে, সেটা হলো যে ট্রাম্প যে যুদ্ধবিরতির শর্ত দিয়েছে, সেই শর্ত অনুযায়ী মঙ্গলবার, মানে আজকে মঙ্গলবার গ্রিনিচ মান সময় 4টায় ইরান প্রথম যুদ্ধবিরতি শুরু করবে। ইসরায়েল 12 ঘন্টা পরে স্থানীয় সময় সন্ধ্যা 7টায়, মানে গ্রিনিচ মানে যেটা 16টা, যুদ্ধবিরতি শুরু করবে। ইসরায়েলকে 12 ঘন্টার জন্য যুদ্ধবিরতি মেনে চলতে হবে, যার ফলে 24 ঘন্টা অতিক্রমের পর যুদ্ধবিরতি সম্পূর্ণ কার্যকর বলে বিবেচিত হবে। এই বিষয়টা এই আনুষ্ঠানিক ট্রাম্প বলেন, এই সময়সীমা ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধ এর আনুষ্ঠানিক সমাপ্তি চিহ্নিত করবে। দর্শক আপনারা, আমরা আজকে বিদায় নিচ্ছি। আপনারা জানতে চেয়েছিলেন রাশিয়া এবং চীন কিভাবে ইরানকে সহায়তা করেছে, বা এই যে যুদ্ধবিরতি আসছে, বা আমেরিকার যে পিছু হটা, ইসরায়েলের যে পিছু হটা, এই বিষয়গুলি কিভাবে বাস্তবায়িত হলো, এই বিষয়ে আপনারা জানতে চেয়েছিলেন। রাশিয়া এবং চীনের অংশগ্রহণ, ইরানকে সমর্থনের বিষয়টা সুস্পষ্টভাবে প্রতিভাত হওয়ার পরে আমেরিকা দেখেছে যে এটা ছাড়া কোনো উপায় নাই, এটা আসলে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। রাশিয়া এবং চীন যুক্ত হয়ে গেলে এই মানে রাশিয়া, চীন, ইরানের যৌথ শক্তিকে মোকাবেলা করার ক্ষমতা আসলে আমেরিকারও নাই। এটা মানে আমরা যতই মানে বলি অনেকে যে আমেরিকা বহু শক্তিশালী, এরকম জিনিসগুলি বলি, কিন্তু আসলে বাস্তবতাটা ভিন্ন। আর আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী পরিস্থিতি নিয়ে, এই যুদ্ধবিরতি কতটা বাস্তবায়িত হলো, আবার যুদ্ধ শুরু হয়ে যেতে পারে কিনা, এই শঙ্কাগুলিও কিন্তু রয়েছে। ইরান সেই জন্য প্রস্তুত আছে, রাশিয়া, চীনও প্রস্তুত আছে তাকে সহায়তা দেওয়ার জন্য। তো আমরা আজ এখানেই শেষ করি। পরবর্তী পরিস্থিতি নিয়ে আবারও আপনাদের সঙ্গে মিলি। ততক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।